মহাকাশের গভীরে আপনাদের স্বাগতম। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা এমন একটা পুরনো মিথ ভাঙতে যাচ্ছি যা আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে শুনে আসছি। আমরা অনেকেই ভাবি চাঁদ বোধহয় পৃথিবীর চারদিকে একটা নিখুঁত বৃত্তে ঘোরে, তাই না? কিন্তু সত্যি বলতে কি, বাস্তবে আমাদের এই মহাজাগতিক প্রতিবেশীর পেছনে লুকিয়ে আছে আরও অনেক চমকপ্রদ এবং জটিল কিছু যান্ত্রিক শক্তি। চলুন পুরো ব্যাপারটাকে আজ একটু অন্যভাবে দেখা যাক। আজকের এই যাত্রায় আমরা মোট 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. মহাজাগতিক সিস বা ভারসাম্য। 2. জোয়ার ভাটা ও চাঁদের দশা। 3. 5 ডিগ্রির হেলানো কক্ষপথ। 4. অনুভূ, অপভূ এবং গ্রহণ। আর সবশেষে মহাকাশ থেকে চিরতরে গ্রহণের সমাপ্তি। ঠিক আছে, চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, মহাজাগতিক সিস। আমাদের মাথার উপরের এই বিশাল আকাশটাকে বুঝতে হলে শুরুতেই ওই যে বলছিলাম, একটা সাধারণ ভুল ধারণা দূর করতে হবে। আমরা সবসময় ভেবে এসছি চাঁদ বোধহয় পৃথিবীর ঠিক মাঝখানটাকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু মজার ব্যাপার হলো চাঁদ আসলে পৃথিবীর ঠিক কেন্দ্রবিন্দুকে ঘিরে ঘোরে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, চাঁদ আসলে ঠিক কিসের চারদিকে ঘোরে? এটাই হলো আমাদের এই পুরো সিস্টেমের মূল চাবিকাঠি। বিজ্ঞানীরা যখন গাণিতিক মডেল তৈরি করলেন তখন আসল ঘটনাটা দেখে সবাই বেশ চমকে গিয়েছিলেন। পৃথিবী আর চাঁদ আসলে মহাকাশের একটা নির্দিষ্ট সাধারণ ভরের কেন্দ্র বা কমন সেন্টার অফ ম্যাসের চারদিকে ঘোরে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্যারিকেন্ডার বা ভার কেন্দ্র। অর্থাৎ এরা কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে না, বরং দুজনে মিলে একসঙ্গে এই অদৃশ্য কেন্দ্রটাকে ঘিরে সূর্যের চারদিকে ঘুরে চলেছে, একদম নিখুঁত একটা নাচের মতো। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। ছোটবেলায় পার্কে সিস খেলার কথা মনে আছে? এই ভারকেন্দ্রটি ঠিক সেরকমই একটা মহাজাগতিক লিভার বা সিসয়ের ফলক্রমের মতো কাজ করে। এখন পৃথিবী তো চাঁদের চেয়ে অনেক বেশি ভারী, তাই না? এই কারণে এই ভারসাম্য রক্ষার বিন্দুটি মহাশূন্যের ঠিক মাঝখানে থাকে না। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন এই ব্যারিকেন্টার আসলে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1703 কিলোমিটার নিচে, মানে খোদ পৃথিবীর ভেতরেই লুকিয়ে আছে। যার মানে বাড়ায় চাঁদ যেমন ঘুরছে, পৃথিবীও তেমনি এই বিন্দুর চারদিকে একটু একটু করে দুলছে, ঠিক যেন একটা ভারী আর একটা হালকা মানুষের সিস খেলা। দারুণ, তাই না? এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, জোয়ার ভাটা এবং চাঁদের দশা। ব্যারিকেন্ডারের এই যে অসাধারণ যান্ত্রিক সম্পর্কটার কথা একটু আগে বললাম, এটাই কিন্তু সেই অদৃশ্য ইঞ্জিন যা আমাদের সাগরের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে। পৃথিবী আর চাঁদের এই যে অসম মহাকর্ষীয় টান, এটা পৃথিবীর পানিকে দুই দিকে টেনে একদম লম্বাটে করে দেয়। একে আমরা বলি টাইডাল বাল্জ। চাঁদের দিকের পানি মহাকর্ষের কারণে ফুলে ওঠে, আর ঠিক উল্টো দিকের পানিটা কেন্দ্রাতিক বা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বাইরের দিকে ছিটকে যেতে চায়। আর যেহেতু পৃথিবী নিজের অক্ষে অনবরত ঘুরছে, তাই উপকূলীয় অঞ্চলে আমরা নিয়মিত এই জোয়ার ভাটার খেলা দেখতে পাই। এখানে সূর্যেরও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। পূর্ণিমা বা অমাবস্যার সময় যখন সূর্য, চাঁদ আর পৃথিবী একদম এক সরলরেখায় চলে আসে, তখন ভাবুন তো কি বিশাল একটা মহাকর্ষীয় টান তৈরি হয়। এই সম্মিলিত টানে সাগরে বিশাল জোয়ারের সৃষ্টি হয়, যাকে আমরা বলি ভরা কটাল বা স্প্রিং টাইড। আবার চাঁদ আর সূর্য যখন একে অপরের সমকোণে বা 90 ডিগ্রি পজিশনে থাকে, তখন তাদের টান একে অপরকে বাধা দেয়, ফলে জোয়ারের জোর অনেক কমে যায় আর তৈরি হয় অপেক্ষাকৃত দুর্বল মরা কটাল বা নিপ টাইড। এখানে একটা খুব অদ্ভুত ব্যাপার আছে। চাঁদ আমাদের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করলেও জোয়ারের সময় কিন্তু চাঁদের পজিশনের সঙ্গে একদম কাঁটায় কাঁটায় ঘড়ির মতো মেলে না। কেন জানেন? কারণ পৃথিবীর নিজের অক্ষে ঘোরার স্পিড চাঁদের কক্ষপথে ঘোরার চেয়ে অনেক বেশি। এর ফলে পৃথিবীর এই দ্রুত ঘূর্ণন সাগরের ওই ফুলে ওঠা অংশ বা টাইডাল বাল্জটাকে চাঁদের অবস্থানের চেয়ে একটু সামনের দিকে ঠেলে এগিয়ে নিয়ে যায়। আর ঠিক এই কারণেই আজকে যে সময় জোয়ার হচ্ছে, আগামীকাল ঠিক সেই সময় না হয়ে প্রায় 50 মিনিট দেরিতে হয়। আশা করি এতক্ষণ যা বললাম তা আপনাদের কাছে পরিষ্কার। তো চলুন এবার যাই আমাদের তৃতীয় পর্বে, 5 ডিগ্রির হেলানো কক্ষপথ। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে একটা যৌক্তিক ধাঁধা উঁকি দিচ্ছে। আমরা তো জানি অমাবস্যায় চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখান দিয়ে যায়, তাহলে প্রতি মাসে কেন সূর্যগ্রহণ হয় না? খুব চমৎকার একটা প্রশ্ন, তাই না? এর উত্তর লুকিয়ে আছে মাত্র 5 ডিগ্রির একটা হেলানো কোণে। ব্যাপারটা হলো চাঁদের কক্ষপথ পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সমতলের সঙ্গে একদম সমান বা নিখুঁতভাবে সমান্তরাল নয়। এটি প্রায় 5 ডিগ্রি কোণের সামান্য হেলানো, যার মানে হলো চাঁদ যখন পৃথিবীর আর সূর্যের মাঝখান দিয়ে যায়, বেশিরভাগ সময়ই তার সূর্যের ঠিক ওপর বা নিচ দিয়ে চুপি চুপি পার হয়ে যায়, তাই প্রতি মাসে গ্রহণ হয় না। এবার আমরা চলে এসেছি আমাদের চতুর্থ পর্বে, অনুভূ, অপভূ এবং গ্রহণ। ধরুন কোনো এক বিশেষ সময় এই 3টি গ্রহ নক্ষত্র একদম নিখুঁত সরলরেখায় চলেও এলো, কিন্তু তারপরেও গ্রহণটা দেখতে ঠিক কেমন হবে
সেটা সম্পূর্ণ নির্ভর করে চাঁদ তার উপবৃত্তাকার বা ডিম্বাকার কক্ষপথের ঠিক কোথায় অবস্থান করছে তার উপর। কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে তখন সেই অবস্থাকে বলে অনুভু বা পেরিজি, আর যখন সবচেয়ে দূরে থাকে তখন তাকে বলে অপভু বা অ্যাপোজি। অবাক করা বিষয় হল অনুভু অবস্থানে চাঁদকে পৃথিবী থেকে অপভু অবস্থানের তুলনায় প্রায় 14% বেশি বড় দেখায়। আর এই দূরত্বের হেরফেরটাই আসলে গ্রহণের ম্যাজিকটা তৈরি করে। চাঁদ যখন অনুভু বা পেরিজি অবস্থানে, মানে আমাদের খুব কাছে থেকে সূর্যের সঙ্গে এক লাইনে আসে, তখন তার ওই বড় আকারের কারণে সে সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে। আর তখনই আমরা দেখতে পাই শ্বাসরুদ্ধকর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কিন্তু চাঁদ যদি অপভু বা দূরে থাকে, তবে ছোট আকারের কারণে সে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। তখন চারপাশ দিয়ে সূর্যের আলো একটা মোহময় আগুনের আংটির মতো বেরিয়ে আসে। আর একেই আমরা বলি বলয়গ্রাস সূর্যগ্রহণ। অসাধারণ একটা মেকানিজম, তাই না? সবকিছুই সুন্দরভাবে চলছে, কিন্তু এই সৌন্দর্য চিরস্থায়ী নয়। এবার আমাদের শেষ পর্ব, গ্রহণের সমাপ্তি। মহাকাশের এই যে নিখুঁত একটা ঘড়ির কাটার মতো ব্যবস্থা আমরা দেখছি, এটা কিন্তু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। সিস্টেমটা প্রতিনিয়ত তার এনার্জি হারাচ্ছে। ওই যে জোয়ারভাটার কথা বললাম না, সাগরের পানির সেই ক্রমাগত ঘর্ষণ পৃথিবীর ঘূর্ণন গতিকে একটু একটু করে কমিয়ে দিচ্ছে। আর নিউটনের তৃতীয় সূত্র তো আমরা সবাই জানি, এই শক্তি কখনোই হারিয়ে যায় না, বরং তা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ হিসেবে চাঁদের দিকে ট্রান্সফার হয়ে যায়। আর এই বাড়তি শক্তির ধাক্কায় চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতি বছর। এখন এর ফলাফলটা কি হতে পারে একটু ভাবুন তো। বর্তমান হিসাব অনুযায়ী পৃথিবীর আকাশ থেকে চাঁদকে সূর্যের তুলনায় মাত্র 4.6% বড় দেখায়। খুব সামান্য একটা ব্যবধান, তাই না? এর মানে হল চাঁদকে শুধু আর 16,700 কিলোমিটার দূরে সরে যেতে হবে। একবার এই দূরত্বটা পার হয়ে গেলে পৃথিবী থেকে চাঁদকে এতটাই ছোট দেখাবে যে তা আর কখনোই আমাদের বিশাল সূর্যটাকে পুরোপুরি ঢেকে দিতে পারবে না। তো এই ঘটনাটা কবে ঘটবে? গাণিতিক হিসাব করে বিজ্ঞানীরা একেবারে নিশ্চিত হয়েছেন যে আজ থেকে প্রায় 41,80,00,000 বছর পর চাঁদের আকার পৃথিবী থেকে চিরতরে এত ছোট হয়ে যাবে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে আর কিছু থাকবে না। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কেবলই একটা পুরনো রূপকথার গল্প হয়ে থাকবে। জিনিসটা চিরতরে হারিয়ে যাবে মহাকালের গর্বে। একটু ভেবে দেখুন, আমাদের মাথার ওপরের আকাশ আজ যে একটা মহাজাগতিক সি-সজ বা অদ্ভুত সুন্দর ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে, তা আমাদের সৌরজগতের বিশাল আয়ুষ্কালের তুলনায় স্রেফ একটা ক্ষণস্থায়ী সুন্দর মুহূর্ত মাত্র। আজ থেকে কোটি কোটি বছর পর যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চিরতরে হারিয়ে যাবে, তখন পৃথিবীর ভবিষ্যতের বাসিন্দারা কি আদৌ জানবে বা বিশ্বাস করবে যে একসময় ওই ছোট্ট চাঁদটা পুরো সূর্যকে ঢেকে দিত? কে জানে, মহাবিশ্বের আরও কত অগণিত বিস্ময় হয়তো এভাবেই নীরবে আমাদের অগোচরে চিরতরে হারিয়ে যাচ্ছে, তাই না? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।